গাইজ সবাই কেমন আছো? আশা করি ভালো। চলে আসলাম নতুন একটি ভূতের গল্প নিয়ে। আমি যেছি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছি। এটা নরসিংদী থেকে এক ভাইয়া আমাদেরকে ইমেল করে পাঠিয়েছে। তো ভাইয়াটি যেভাবে লিখেছে আমি হুবহু পড়ছি। জেসি আপু কেমন আছেন? আশা করি ভালো। তো যে ঘটনাটি আজকে আপনার কাছে পাঠাবো, এটা অনেক দিন ধরেই বলছি যে পাঠাবো, বাট হচ্ছে না। আজ পাঠিয়েই দিলাম। এটা আমার বাবার সঙ্গে হয়, তো ঘটনাটি অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি আনুমানিক ৩০ থেকে ৩২ বছর আগেকার। তখন আমাদের গ্রাম ছিল অজপাড়া গা বলতে যা বোঝায় ঠিক তাই। আমাদের গ্রাম তো দূরে থাক, আমাদের গ্রামের আশেপাশে ১০ গ্রামের মধ্যেও বিদ্যুতের ছিটে ফোঁটাও ছিল না। চাষবাস করেই তখনকার মানুষের সময় চলত। আমার বাবার বয়স তখন ৩০। প্রচণ্ড সাহসী বলে যথেষ্ট সুনাম ছিল গ্রামে, কিন্তু তার কপালে শেষ কিনা এই ঘটনা লিখেছিল যে কে জানতো। যাই হোক, মূল কাহিনীতে আসি। সময়টা তখন বর্ষাকাল, সারাদিন অঝরে বৃষ্টি ঝরে ঝরে সন্ধ্যার দিকে একটু ক্ষান্ত দিল। ঠিক তখনই আমাদের বাবা হন্তথন্ত হয়ে বাইরে থেকে বাড়ি আসলেন। বললেন এক লোকের সাথে দেখা হয়েছে এবং লোকটার কাছে জানতে পারলেন উনি আমার ফুপার গ্রাম থেকে আসছিলেন। বলে রাখি, লোকটা ছিল অদ্ভুত দেখতে। লোকটার চেহারার মধ্যে কেমন যেন একটা রহস্যময় ভাব ছিল, কেমন যেন ফ্যাকাশে একটা ভাব, যেন পাণ্ডু রোগে শরীরের সব রক্ত শুষে নিয়েছে। ওনাকে আগে কখনো কেউ দেখেনি এই গ্রামে। আমার ফুপা খুব গুরুতর অসুস্থ। ওনাকে যদি শেষবারের মতো দেখতে হয় তাহলে যেন দেখে আসি আমরা। এই কথা শোনার পর আমার পরিবারের লোকজন খুবই বিমর্ষ হয়ে পড়েছিল। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। কিন্তু যখনই বাবা লোকটাকে ডাকতে যাবেন, গিয়ে দেখেন যে লোকটা যেভাবে হুপ করে এসেছিল ঠিক সেই রহস্যজনকভাবেই কোথায় যেন চলে গেছে। বাড়িতে তখন আমার মা আর আমার ছোট বোন ভাই। তাই আর রাতের রওনা না করে সকালে রওনার পরিকল্পনা চলল, কিন্তু বাবার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। আমার ভাই বোনকে নিয়ে মা যেমন কালকে সকালের দিকে রওনা দেয়, এই বলে বাবা রাতের মধ্যেই যাওয়ার পরিকল্পনা করলেন। বলে রাখা ভালো, গ্রামে তখনকার পরিবেশ ছিল এখনকার চাইতেও অদ্ভুত। সন্ধ্যার পরে যে নিশুতি রাত নামতো, সন্ধ্যা পেরোলেই সব নির্জন, জনশূন্য, শুনশান, নীরবতা। বাইরে কেউ থাকতো না, সবাই ঘরে সকাল সকাল ফিরে খিল লাগিয়ে ঘুমিয়ে পড়তো। বাবা কিছু চিন্তা না করে সাইকেল আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন, সাথে আলোর উৎস হিসেবে কেরোসিনের একমাত্র হ্যারিকেন। সাইকেলে হ্যারিকেন ঝুলিয়ে বাবা বেরিয়ে পড়লেন। এখানে বলে রাখি, আমার ফুপার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে কিলো ১৫ দূরে, অর্থাৎ 15 কিলোমিটার্স। এবং এই 15 কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে কিন্তু যাবেন। যাওয়ার একমাত্র পথ ছিল কাঁচা রাস্তা। গ্রামে পেরোলে রাস্তার দুই ধারে বিশাল হাওর এবং ধান ক্ষেত। তখনকার গ্রামে বাড়িঘর ছিল খুব দূরে দূরে, কিন্তু রাস্তার আশেপাশে হাওরের মধ্যে কোনো বাড়ি ছিল না। যাই হোক, অত চিন্তা তখন করা বাবার পক্ষে সম্ভব ছিল না। ফুপার অসুস্থ খবর শুনে শুধু একটি কথাই তার মাথায় এসেছিল, যে কখন তিনি ফুপার বাড়িতে গিয়ে পৌঁছাবেন। মেঘলা আকাশের হালকা চাঁদের আলোয় তিনি সাইকেলের প্যাডেল ঘুরিয়ে যাচ্ছিলেন। রাস্তাঘাট ছিল পরিচিত। সাইকেল ঝুলানো হ্যারিকেনের আলোয় হাত পাঁচেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই ঝিরঝির করে বৃষ্টি পড়া আরম্ভ হলো। বৃষ্টিতে পথঘাট যেন অন্ধকার আর রহস্যময় হয়ে পড়ল। আস্তে আস্তে যখন লোকালয় ছেড়ে তিনি বেরিয়ে আসলেন, বৃষ্টির বেগ যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। অগত্যা ওনাকে সাইকেলটা ধীরে ধীরে চালাতে হলো। বিশাল হাওরের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে তিনি চলতে লাগলেন। পথঘাট স্বভাবতই ফাঁকা। কিছু দূর যাবার পরেই বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়িয়েও যেন অন্য একটা শব্দ ওনার কানে আসতে লাগলো। শব্দটা ছিল অনেক বড় কোনো জন্তু যখন টুপ টুপ করে দৌড়াদৌড়ি করে, অনেকটা সেই রকম। প্রথমে উনি কোনো পাত্তাই দিলেন না, ভাবলেন হয়তো শেয়াল টেয়াল কিছু একটা হবে। যেহেতু আমাদের গ্রামে তখন অনেক শেয়াল ছিল। উনি ওনার মতো করে সাইকেল চালাতে লাগলেন, কিন্তু বৃষ্টির ধমক যেন থামতেই জায়গা ধীরে 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 বাড়ছেই। হঠাৎ করেই উনি রাস্তার মাঝখানে একটা গর্তে পড়ে গিয়ে পিছলে সাইকেল থেকে পড়ে যান। সাথে সাথে ঝনক করে আওয়াজ, বুঝলেন হারিকেনটা এবার গেছে। ঘুটঘুটে অন্ধকার চারপাশে। আস্তে আস্তে
চোখ যখন অন্ধকার সয়ে আসতে লাগলো এবং বিদ্যুৎ চমকানোর আলোতে হাতের সাইকেল আর ছাতা এবং হারিকেনটা সাইকেলের ক্যারিয়ারে তিনি পেতে নিলেন। কিন্তু মন্দ কপাল, কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সাইকেলের প্যাডেল মারতে গিয়ে তিনি বুঝলেন সাইকেলের চেন ছিঁড়ে গেছে। তিনি এবার সত্যি খুব অবাক হয়ে পড়লেন। অনেক দূর পথ চলে এসেছেন, এখন কি আবার ফিরে যাবেন চিন্তা করতে লাগলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন বাসায় ফিরবেন না, সামনে এগোতে থাকবেন। অনেকটা দূর পথ চলে এসেছেন যেহেতু, তখন এক হাতে ছাতা আর কর্দমুক্ত রাস্তায় তিনি সাইকেল ঠেলতে ঠেলতে চলতে লাগলেন। ছাতায় টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, বিদ্যুৎ চমকানোর আলোয় হঠাৎ আবছা পথ আলোকিত হয় আর তিনি সামনের পথ দেখে নেন। এমন সময় হঠাৎ করেই আবার সেই ডুপ ডুপ শব্দ শুনতে পেলেন। তিনি পেছনে ফিরে চাইলেন, কিন্তু আবছা অন্ধকারে বেশি দূর দেখতে পেলেন না। উনি বুঝতে পারলেন কোনো কিছু থেকে আলো ফলো করছে। কিসের আলো সেটা একটা অজানা ভয় তার মনে ধীরে ধীরে জেঁকে বসেছে। এই শুনশান জনশীর্ণ হাওরের পথে দিয়ে একলা হেঁটে চলেছেন অকেজো সাইকেল ঠেলতে ঠেলতে। ব্যাং আর ঝিঝির ডাকো কানে আসছে। আশেপাশে কোনো গ্রামালয় নাই, গ্রাম বা লোকালয় নেই। দল বেঁধে শেয়াল আক্রমণ করে যদি বসে তখন তো আর তাদের সাথে লড়াই করে চলবার মতো সামর্থ্য বাবার একার হবে না। তাই তিনি হাঁটার গতি বাড়াতে লাগলেন। তিনি যতই দ্রুত হাঁটতে থাকেন ততই অদ্ভুত আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আওয়াজটা যেন আরও গুরুগম্ভীর হয়ে ওঠে। হঠাৎ করেই তিনি পেছনে ফিরে তাকালেন কৌতূহল বশত। সাথে সাথেই জমাট বাঁধা অন্ধকার যেন স্থির হয়ে গেল। দূর থেকে হাড়হিম করা শেয়ালের করুণ ডাক শুনতে পেলেন। তিনি ভাবলেন জোরে আওয়াজ করলে হয়তো শিয়ালগুলো কিছুটা ভয় পেয়ে পালিয়ে যাবে। তাই তিনি মনে মনে সাহস করে দাঁড়ালেন এবং জোরে জোরে হাঁক দিলেন, এই কে ওখানে? হঠাৎ করে ওনার সাথে আওয়াজগুলো যেন থেমে গেল। তিনি পেছনে ফিরে দেখলেন এবং বিদ্যুতের ক্ষণিক আলোতে দেখলেন ওনার হাত বিশেক পেছনে একদল অদ্ভুত ধরনের প্রাণী দাঁড়িয়ে আছে। অদ্ভুত বললাম এই কারণে, ওদের চেহারা অনেকটা শেয়ালের মতো লম্বাটে, মুখ হলেও আকারে ছিল অনেক বড়, মাঝারি সাইজের, গোল যতটুকু হয় ঠিক তেমন। দেখলেন তাদের চোখগুলো জল করছিল অন্ধকারেও এবং তারা হিংস্র একটা চাহনি দিয়ে বাবাকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। এরকম বড় শেয়াল বাবা আগে কখনো দেখেননি, যদিও গ্রামের মানুষ হিসেবে সব ধরনের প্রাণী চেনার থাকার কথা। এই দেখে যেন অজানা এক আতঙ্ক আর হৃদস্পন্দন বাড়িয়ে দিল। এবার আর বৃষ্টির ঝাপটা তোয়াক্কা না করেই তিনি ধীরে ধীরে দৌড়াতে আরম্ভ করেন এবং বারবার পেছনে ফিরে দেখতে লাগতেন। যতই বিদ্যুৎ চমকায় আলোতে তিনি তাদের সংখ্যাও যেন ধীরে ধীরে বাড়ছে। 2, 5, 10 এভাবে করে বাড়তে 15-20টার মতো প্রাণী তাকে তাড়া করতে লাগলো। কর্দমাক্ত রাস্তায় বাবা এবার সাইকেল নিয়ে জোরে দৌড়াতে আরম্ভ করলেন। এইভাবে মাইনে খানিক চলার পথ চললেন। হঠাৎ করে তিনি সামনে বুঝতে পারলেন অর্ধশত বছরের প্রাচীন বটগাছটা ওনার থেকে কিছু দূরে, এবং দূর থেকে তিনি বুঝতে পারলেন বটগাছের নিচে মানুষের অবয়বের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি যেন বুকে বল ফিরে পেলেন। বাবা আরও জোরে দৌড়াতে লাগলেন এবং চিৎকার করে লোকটার উদ্দেশ্যে বলতে লাগলেন, এই যে শুনুন, আমাকে সাহায্য করুন। এবার পেছনে একদল অদ্ভুত প্রাণী তাড়া করে আসছে, আমাকে বাঁচান, এই সমস্ত তিনি বলতে লাগলেন। কিন্তু লোকটি কোনো জবাব দিল না। ধীরে ধীরে তিনি গাছটার যতই কাছে অগ্রসর হতে থাকলেন ততই স্পষ্ট হতে থাকে সেই লোকটির অবয়ব। যখন তিনি লোকটার থেকে হাত পা চেক দূরে, তখনই শেষবারের মতো চমকায় এবং সেটাই তার মনে আছে। সেদিন বাবা যা দেখেছিলেন সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনও তিনি ভয়ে শিউরে ওঠেন। সেই ভয় এত বছর পরেও কাটেনি। বাবার গায়ের লোম খাড়া হয়ে যায় যখনই কাহিনীর এই জায়গায় আসেন। বিদ্যুৎ চমকানোর আলোয় বাবায় দেখতে পেলেন মানুষটা আর কেউ নয়, সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে দেখা সেই রহস্যময় লোকটি।
কিন্তু এখন ওনার চেহারার মধ্যে আরেকটা পরিবর্তন দেখা গেল। বাবা স্পষ্ট দেখলেন ওনার চোখের মধ্যে কোনো মনি নেই, অর্থাৎ পুরো চোখটাই সাদা, পুরোটাই ধকধক করছে যেন সাদা রংটি, এবং বাবার দিকে বড় বড় করে সে তাকিয়ে আছে। এটা দেখার পর বাবা আর কোনো হিতাহিত জ্ঞান ধরে রাখতে পারেননি। লোকটা এবার খিলখিল করে অনেকটা অট্টহাসি দিয়ে এগিয়ে আসতে লাগলো, এবং এই ঝিরঝির বৃষ্টির মধ্যেও যেন বাবা প্রচণ্ড ঘামতে শুরু করলেন। এবার বাবা সাইকেল ফেলে দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিলেন, প্রাণ পরে দৌড়াতে লাগলেন। হৃৎপিণ্ডটা যেন পাজরে ছিঁড়ে বেরিয়ে আসবে, পাও যেন আর চলতে চাইছে না। কি এক অদৃশ্য বাঁধনে যেন পুরো শরীরটা ঢলে পড়তে চাইছে, শরীরে যেন খুব ভারী হয়ে গেছে। কিন্তু পেছনে সেই অদ্ভুত প্রাণীদের আওয়াজ বাবার কানে স্পষ্ট বাজতে লাগলো, আর সেই হাসির রেশ কানে আসতে লাগলো। হাড় হিম করা সেই ডাক আবারও পেছনে ধাওয়া করতে লাগলো। হাসির রেশ বাবার কানে ভাসতে ভাসতে এভাবে কত মাইল পানি আর কাদার মধ্যে তিনি দৌড়েছেন ওনার খেয়াল নেই। দৌড়াতে দৌড়াতে তিনি এক সময় এক বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় বারবার ধামাধাম ধামাধাম করা নাড়লেন এবং বললেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তারপর তিনি আর তার হুঁশ ধরে রাখতে পারেননি। তিনি বেহুশ হয়ে পড়ে যান দরজার সামনেই। পরের দিন ওনার জ্ঞান ফিরে আমার ফুপুর বাড়িতে এবং ফুপার বাড়িতে। চারিদিকে লোকজনের ভিড়, তা সবাই ওনাকে দেখছে। বাড়িতে সকালে হাতে পায়ে গরম তেল মালিশ করছে। বাবা বুঝতে পারলেন ওনার গায়ে প্রচণ্ড জ্বর, উঠে বসতে চাইলেও প্রচণ্ড শরীর ব্যথায় তিনি উঠতে পারছিলেন না। জানতে পারলেন গতকাল রাতে তিনি ফুপুদের গ্রামের এক বাড়িতে এসে বেহুশ হয়ে পড়ে যান। পরে বাড়ির লোকজন বাবাকে চিনতে পেরে ফুপাকে খবর দেন এবং ওনাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। সারা রাত ধরে সেবা শুশ্রূষা করার পর সকালবেলা বাবার জ্ঞান ফেরে। এদিকে মা এবং আমার বড় দুই বোনদেরকে ফুপার বাড়িতে পৌঁছে বাবার অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। লোকজন বাবাকে গত রাতে কি হয়েছিল তা জানতে চাইলে বাবা সবকিছু খুলে বলেন। এই ঘটনায় ফুপাদের বাড়ির লোকজন তো খুবই অবাক হয়ে যায়, কারণ ফুপাদের বাড়ির সবাই পুরোপুরি সুস্থ, কারো কোনো অসুখ বিসুখ নেই। এমনকি ওই বটগাছের নিচে এমনকি যে লোকের বর্ণনা দিল সেই লোকের মতো কোনো লোক নাকি গ্রামের লোকজন কখনো কোনোদিন দেখেনি। লোকজন গিয়ে বাবার কথা মতো ওই বট গাছটা নিচে যায় আর বড় বড় পায়ের ছাপ দেখতে পায়, যা তখনকার চেনা কোনো জন্তুর পায়ের ছাপ ছিল না। বাবার সাইকেল আর ছাতা পাওয়া যায় পাশের এক ধান ক্ষেতের মাঝখানে। পরবর্তীতে এক বৃদ্ধ ছিলেন তিনি বাবার কথা শুনে বললেন যে উনি এ ব্যাপারে কিছু জানেন। আসলে গতকাল রাতে বাবা যেখানে অদ্ভুত লোকটাকে দেখেছিলেন ওই বট গাছটা নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে বলে তিনি জানান, এবং এই ব্যাপারে একটা পুরনো রোমহর্ষক ঘটনাও আছে। অনেক বছর আগে নাকি যখন কলেরার প্রকোপ ছিল, তখন এক কলেরা রোগে অসুস্থ ব্যক্তি ওই বট গাছের নিচেই বেশি দুর্বল হয়ে পড়েন এবং তিনি আর বাড়ি ফিরতে পারেননি। সকালে উনি নাকি ওনার ছিন্ন ভিন্ন লাশ, শেয়ালে খাওয়া লাশ এবং কোনো প্রাণী খুবলে খেয়েছে এরকম একটা লাশ পাওয়া যায়। এই ঘটনার পর থেকেই যারাই এই রাত করবে ওই রাস্তা দিয়ে আসে এবং তাই নাকি অদ্ভুত প্রাণী আর ওই লোকটিকে দেখে। একজন নাকি ভয় পেয়ে জ্বরে ভুকে মারাও গেছে এবং শরীরে বড় কমে হিংস্র জন্তুর নখের আঁচড় পাওয়া গিয়েছিল। সেটা বাবার ভাগ্য ভালো ছিল বলে বাবা সেবার জানে বেঁচে গেছেন। সেদিন বাবা সাহস করে লোকালয় পর্যন্ত আসতে পেরেছিলেন বলেই হয়তো এই বাচ্চাটা সম্ভব হয়েছিল। না হলে হয়তো ওই দিন বাবার জীবনের শেষ দিন কিছু রহস্য থেকেই যায়। সেদিন ওই লোকটি বাবাকে ডেকে নিয়ে আসে এই জায়গায়, জন্তুগুলোই বা কী ছিল আর সাইকেলটাই বা ধান খেতে মাঝখানে কিভাবে গেল তা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, ঘটনা সিলেক্ট হলে অনুগ্রহ করে জানাবেন, আর না হলেও সমস্যা নেই, ঘটনা আরও আছে, ধীরে ধীরে পাঠাবো। সবুজ আহমেদ পলাশ, নরসিংদী, রায়পুরা থেকে ঘটনাটি লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে ভরসার কথা বলেছেন এবং না পড়লে আপনি পাঠাবেন, এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ভালো ঘটনা যখন হয় তখন আমরা পড়ে ফেলি। আপনার ঘটনাটি ডেফিনেটলি একটা ভালো, ইটস আ ভেরি গুড স্টোরি। সো আমরাও কিন্তু দেরি না করেই স্টোরিটা পড়ে ফেলেছি। সো আমার মনে হয় যে সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই একসাথে যে শোটা করতে পারছি, একসাথে যে থাকতে পারছি, একসাথে কথা বলতে পারছি, আমাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারছি, এটা
একটা বিরাট ব্যাপার।